ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 12-এ ইম্পর্টেন্ট কিছু ম্যাথ অর্থাৎ নিউমেরিক্যাল এর সলিউশন করে দেখাবো, যেগুলো এবছরে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকটা ক্যালকুলেশনকে পারলে খাতায় লিখো, আর যদি তোমার সময় নেই তাহলে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে শুরু করো যে কীভাবে সলিউশনগুলো করছি। আর যে সলিউশনটা তোমার জানা নেই যে এরকম শর্ট প্রসেসে হয় বা কীভাবে করা যাচ্ছে এটা, সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করতে শুরু করো। আর এটা বলার আগে আমি তোমাদের বলে দিই যে ডাব্লিউবিটি টেস্ট পেপার এবং এবিটি টেস্ট পেপারের যে সলিউশন করানো আছে সেটা আমার ভিডিও প্লেলিস্ট সেকশনে চেক আউট করে নেবে, সেখান থেকে তোমরা সলিউশনগুলোকে রেডি করে নেবে। তো শুরু করি আজকে প্রথম কোশ্চেন। দেখো, প্রিভিয়াস ইয়ারে যেগুলোকে ইম্পর্টেন্ট করে এবং যেগুলোকে মাস্ট বি দেয় প্রতি বছরই, এইগুলো থেকে কিছু কোশ্চেন আসে, সেইগুলো নিয়ে আমি আজকে সলিউশন করাবো। যেমন ধরো ডিজিটাল সার্কিট যে চ্যাপ্টার আছে না, তোমরা দেখবে ডিজিটাল সার্কিট, তোমাদেরকে বলবো যে ভিডিওটা হাই রেজুলেশন করে পরে ভিডিওটা দেখবে, তাহলে পিকচার কোয়ালিটি পরিষ্কার পাবে। তো ডিজিটাল সার্কিট থেকে কীরকম কোশ্চেন হয় দেখো, ডিজিটাল সার্কিট থেকে দুরকম কোশ্চেন তোমাদের জন্য দেয়। ধরো 10011 বেস 2 দেওয়া আছে, এটা থেকে বলবে বেস 10-এ তোমরা রেজাল্ট বার করো। কীভাবে কোশ্চেন করবে দেখো, বলবে 10011, ঠিক আছে, একে বলবে দিক সংখ্যাকে দশমিক সংখ্যাতে রূপান্তরিত করো। এরকম 1 নম্বরের কোশ্চেন থাকবে, যেগুলো সিওর শর্ট সেগুলোকে আমি তোমাদের করে দেখাচ্ছি। যখন এরকম দিবে, এর সলিউশন করার নিয়ম হচ্ছে 10011 এরকম যদি থাকে তাহলে একদম ডান দিক থেকে কাউন্ট করা শুরু হবে, অর্থাৎ এই 1-এর উপরে 1 ধরবে, 0 ধরবে, তারপর 1 ধরবে, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে কাউন্ট করা শুরু হয়। দিক সংখ্যা যখন ধরা হয় তখন তার দুটোই সংখ্যা ধরা হয়, 0 আর 1। আর যখন দশমিক সংখ্যা ধরি তখন তার বেস হয় কি না, বেস হয় তোমার 10 এবং তার সংখ্যাটা কাউন্ট হয় 0 থেকে 9 অবধি। এখন তোমাকে যদি এরকম দেওয়া থাকে, মাথায় ডান দিক থেকে কাউন্ট করলে 0 থেকে, তাহলে 0, 1, 2, 3, 4। এরপর লেখার সিস্টেমটা দেখো, প্রথমে 1 আছে, 1 লিখলাম, ইন্টু 2 টু দি পাওয়ার, পাওয়ারটা কী হবে না, এই যেটা মাথাতে আছে অর্থাৎ 1-এর মাথাতে যেটাকে ধরেছি, অর্থাৎ এখানে কত ধরেছি, 4 ধরেছি, তাহলে 2 টু দি পাওয়ার 4, প্লাস 0 আছে, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। দেখো কেমনভাবে করলাম আমরা, এইভাবে সিস্টেমে করতে হবে। তাহলে এরপর ক্যালকুলেশন করো, 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 হয়ে গেল। 0-র সাথে গুণ করা মানে টোটাল ভ্যালুটা 0 হয়ে গেল, 0-র সাথে গুণ করছি ভ্যালু 0, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর এইখানটা খেয়াল রাখবে 2 টু দি পাওয়ার 0 মানে 0 করে দাও না, 2 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, তাহলে এই ক্যালকুলেশনটা হচ্ছে 1। তাহলে 16 আর 2 18 আর কি 19, তাহলে উত্তর হলো 19 বেস 10। তাহলে তোমার বার করতে বলেছিল যে দিক সংখ্যা থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর করো, মান কত হবে, তাহলে মান হবে 19। তাহলে এরকম একটা কোশ্চেন তোমাদের জন্য এবছরে খুবই ইম্পর্টেন্ট, এটাকে একটু দেখে নাও কীভাবে করা হলো। দ্বিতীয় একটা কোশ্চেন ধরো এরকম দেওয়া আছে যে 49, একে বলা আছে দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যায় রূপান্তরিত করো, দিক সংখ্যায় রূপান্তর। এটা ক্ষেত্রে কেমন করে করবে, মনে রাখবে যে দশমিক মানে বেস 10 আছে, বেস 2-তে কনভার্ট করব। বেস 2-তে যখন কনভার্ট করা হয় তখন তার কিভাবে করতে হয়, সব 2 দিয়ে ভাগ করতে হয়, সব 2 দিয়ে, মানে লসাগু করার মতো সিস্টেমটা। তাহলে 2 দিয়ে করলে কেমন করে করতে হয় দেখো, 49 আছে, 2 দুগুণে 4 আর 2 4 8, তাহলে 2 দিয়ে ভাগ করলে 24 হচ্ছে, কারণ 24 দুগুণে 48। হাতে যেটা পড়ে থাকে অর্থাৎ যেটাকে আমরা ভাগশেষ বলি, সেটাকে সবসময় তার ডান দিকে এইভাবে তীর চিহ্ন মেরে 1, তাহলে এখানে হাতে কত 1 হলো। আবার 2 দিয়ে, 3 দিয়ে চালিয়ে দাও না, 4 দিয়ে চালিয়ে দাও না, সব 2 দিয়ে হবে, কারণ দিক সংখ্যায় করতে হবে। তাহলে 2 12 24, তাহলে হাতে কিছু নেই, অবশেষ 0। আবার 2 দিয়ে চালাবে, এইখানে কি হয়, এটা সবাই পারে ঠিকই, কিন্তু এখানে প্রবলেমটা হয় কি, খুব তাড়াতাড়ি করতে গিয়ে এই হাতে যেটা থাকে অর্থাৎ অবশেষ যেটা থাকে সেটা ঠিক করে লিখতে পারে না, আর এই জন্যই ভুলটা হয়, মানে এখানে মিস্টেক কাজ করে, এই জন্য খুব সাবধানে এগুলোকে করবে। এখানে দেখো কীভাবে করলাম, তাহলে 2 6 12, তাহলে হাতে কিছু নেই, দ্যাট ইজ 0। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 3 6, অর্থাৎ হাতে কিছু নেই, 0। আবার 2 1 2, 3, হাতে রইল 1।
এরপরে কি হয়, একদম শেষে যেটা রয়েছে সেইখান থেকে এইভাবে তীর চিহ্ন মারবে, এইভাবে তীর চিহ্ন দেখাবে, তীর চিহ্ন দেখে নিচ থেকে যতগুলো সংখ্যা হলো সেগুলো সব লিখবে। তাহলে নিচে প্রথমে কি ধরেছে এখানে এক, তাহলে এক লিখলাম, তারপরে এক, তারপরে দুটো তিনটে শূন্য আছে দেখো, তারপর এক, তাহলে এইটা হলো বেস টু, এটা হলো বেস টু। তাহলে কি হলো এটা, যে 49কে বেস 10 থেকে বেস টু করার জন্য এটা হচ্ছে তার প্রসিডিওর। এই দুটো জিনিসকে আবার দেখে নাও যে কীভাবে করলাম। আগেটা দেখে নাও বেস টু এর ক্ষেত্রে, বেস টু থেকে বেস 10 মাথায় ডান দিকে থেকে 0 থেকে কাউন্ট করা শুরু হবে, আর যখন বেস 10 থেকে বেস টু তখন তাকে 2 দিয়ে ভাগ করা হবে, যেমনই সংখ্যা থাকুক সব 2 দিয়ে ভাগ হয়। আর তারপর যেটা লাস্ট চলে আসবে, অর্থাৎ লাস্টে যখন এক চলে আসবে সেখানে স্টপ হয়ে যেতে হবে, তারপর নিচ থেকে কাউন্ট করা শুরু হবে। এরপর বলবে এইগুলোকে স্যার আমি কি করে চেক করব যে আমি ঠিক করছি কিনা, না চেক করার পদ্ধতি দেখো, চেক করার পদ্ধতি, এই সিস্টেমটা শিখে রাখো, খুব কাজের। এই সিস্টেমটা হচ্ছে যে প্রথমে ডান দিকে এক ধরবে, তারপর 2, তারপর 4, তারপর 8, 16, 32 আর 64, এর মধ্যেই দেখবে সব সংখ্যা লুকিয়ে থাকবে। কীভাবে করলাম, 1, 2, 4, 8, 16, 32 আর 64। এরপর দেখো তুমি যদি এই উপরের সংখ্যাটাকে কাউন্ট করো, উপরের সংখ্যাটা কী ছিল 1 0 0 1 1, এই সংখ্যাটাকে যদি এখানে লিখো তাহলে দেখো ডান দিকে ছিল 1 1 0 0 1, দেখো তাই করা আছে, দেখে নাও ভালো করে যে 1 0 0 1 1, তাহলে সেটা দেখো এখানে লিখলাম, ডান দিক থেকে শুরু করবে লেখা। এখন তুমি যদি দেখো তাহলে দেখো 16-র নিচে এক আছে মানে কি, মানে একবার 16 ইউজ করা হয়েছে, তাহলে 16 × 1 প্লাস 8টা কবার নেওয়া হয়েছে 0 বার, তাহলে 0 × 8, 4টা কবার নেওয়া হয়েছে 0 বার, তাহলে 0 × 4, প্লাস 2টা কবার নেওয়া হয়েছে একবার, তাহলে 2 × 1, প্লাস 1কে কবার নেওয়া হয়েছে একবার, তাহলে 1 × 1। হিসাবটা বুঝে নাও, 16কে একবার নিয়েছি, এখানে একই হবে, 2 কখনো ইউজ হয় না, 16 × 1, এখানে 0, এখানে 0, 2 × 1 আর এখানে 1 × 1, তাহলে দেখো এখানে ইকুয়েশন কত আসছে, দেখো ইকুয়েশন আসছে 16, এইদিকে 0 0, তারপরে এইদিকে দেখো 2, এদিকে হচ্ছে 1, তাহলে 16 আর 2 18 আর 19, তাহলে 19 বেস 10-এ চলে এলো। তাহলে তুমি এইটা থেকে কি বুঝতে পারলে, এটা চেক করে বুঝলে যে আমার ভ্যালুটা ঠিক আসছে কিনা। তুমি যদি বলো যে স্যার তাহলে 49টা বলুন তো যে এটা কিভাবে আসছে, দেখো 49টা ক্ষেত্রে আমার সেই প্রসিডিওরটাকে ইউজ করব। তাহলে প্রসিডিওরটা কী হবে না 1 2, প্রসিডিওরটা ভালো করে দেখবে, প্রসিডিওর হচ্ছে 1 2 4, তারপর কি 18 16 32 অ্যান্ড 64। দেখো 49টা যখন করেছিলাম, 49টা করার সময় আমরা কি করেছি দেখো, যে এখানে ভ্যালু হয়েছে 1 1 0 0 0 1, ঠিক আছে, তাহলে 1 1 0 0 0 1, তাহলে 1 3টে শূন্য ছিল, তারপর 1 1 ছিল, এইভাবে লেখা শুরু করবে। এইভাবে লেখা শুরু করলে তুমি দেখো 32কে কবার নিচে একবার, তাহলে 32 হলো, 16কে কবার নিচে একবার, তাহলে 16, প্লাস 0, তারপর এটাও 0 হবে, কারণ গুণ করলে 0 হয়, এটাও 0 হবে, আর এটা কত হবে 1 হবে। তাহলে দেখো যোগ করো, 6 আর 2 8 আর 1 9, আর 2 3 আর 1 4, দেখো উত্তর বেরোলো 49। তাহলে এইটা হচ্ছে শর্ট ট্রিক্স হিসাবে মনে রাখো যে কিভাবে করতে হয়, কি সিস্টেমে করা হয়। ডিজিটাল সার্কিটে এখান থেকে এই কোশ্চেন আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট। ডিজিটাল সার্কিটে এই ছাড়া আর কি কোশ্চেন করতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি টেস্ট পেপার থেকে, সেটা যে 3টে বেসিক গেট হয়, ভালো করে বুঝবে। 3টে বেসিক গেটের মধ্যে একটা পড়ে অর গেট, একটা পড়ে অ্যান্ড গেট, আর একটা পড়ে নট গেট, ঠিক আছে। তোমরা জানো এটা, যে এই 3টে গেটের সত্য সারণী আর তার সাথে তার চিত্র আঁকতে বলে। তাহলে অর গেটটার একবার চিত্রটা তোমাদের দেখিয়ে দিই। অর গেটের দুটো ইনপুটকে এইভাবে নিয়ে পড়ে, তারপর এরকমভাবে একটি ছবিকে এঁকে দেওয়া, এখানে দুটি ইনপুট নেওয়া হয়, তার রেসপেক্টে একটা আউটপুট পাওয়া যায়, আর আউটপুটের ভ্যালুটা হয় ইনপুটে দুটো ভ্যালুর যোগফল। এরপর এখান থেকে সত্য সারণী বা ট্রুথ টেবিল আঁকতে বলে। এইভাবে ছবি আঁকলে, ট্রুথ টেবিল আঁকলে তাহলে 1 1 2 পেয়ে যাবে আরামসে। অনেক সময় 3 নম্বরের কোশ্চেন করে সার্বজনীন গেট কেন বলা হয় বা সর্বজনীন। দেখো এখানে কি লিখলে, এখানে লিখবে ইনপুট আর এখানে লিখবে আউটপুট। মনে রাখবে ডিজিটাল সার্কিটে কিন্তু 2 ধরনের সিগন্যাল আসে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, আর কিছু সিগন্যাল আসে না। তাহলে এটা হচ্ছে y সমান a প্লাস b, আর এখানে ছিল b আর এটা হচ্ছে a। কেমন করে করছি দেখে নাও, কীভাবে করছি দেখো।
যদি দুজনের মধ্যে কোনো সিগন্যাল না পাঠায় তাহলে ইনপুটের এতেও সিগন্যাল জিরো, বিতেও সিগন্যাল জিরো, তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরো আসবে, অর্থাৎ আউটপুটে সিগন্যাল আসবে না। তাহলে ইনপুটে যে কোনো একটাতে যদি জিরো বসায়, অর্থাৎ দুটোতেই যদি জিরো বসায় দুটোই জিরো। প্রথমটায় জিরো ধরলাম, দ্বিতীয়টা এক ধরলাম, যোগ করলে কী হবে এক, অর্থাৎ এতে সিগন্যাল পাঠাচ্ছি না, বিতে পাঠাচ্ছি, আলটিমেট পাওয়া যাবে আউটপুটে। তারপর কি লিখবে, এক আর জিরো। এক আর জিরো মানে কি, এতে সিগন্যাল পাঠাচ্ছি, বিতে পাঠাচ্ছি না, তাতেও সিগন্যাল পাবো, কারণ এক আর জিরোতে যোগ করলে কত হয় এক। লাস্টে এ আর বিতে দুটোতেই সিগন্যাল পাঠাচ্ছি, তাহলে এখানে যোগ করলে কত হবে এক। কখনো এটা দুই করে দাও না, এখানে সিগন্যালের কথা হচ্ছে যে ইনপুট আর দুটোতে ইনপুটে যদি সিগন্যাল পাঠায় তাহলে আউটপুটেও সিগন্যাল আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে ব্যাপার, যে এক আর একে যোগ করে দুই, এরকম ব্যাপারটা হয় না। ঠিক একইভাবে অর গেটের ছবিটা দেখো কেমন করে অঙ্কন করলাম। অর গেটের পর আমরা করব কি অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা পরীক্ষাতে লাগছে, অ্যান্ড গেটের ক্ষেত্রেও সেরকম। আগে প্রতীক চিহ্ন বা বর্তনী চিত্র অঙ্কন করলে এরকম ডি শেপ হয় এটা, আর তারপর এটা। তাহলে এখানে ইনপুটে এ আর বি, আর আউটপুট হচ্ছে এ আর বির গুণফল হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কেমনভাবে কোশ্চেন করে, যেগুলো সিওর শর্ট কোশ্চেন করে এক্সামে দেয় সেগুলোকেই আমি আজকে করাচ্ছি। আউটপুট আছে, আউটপুটে দেখো এখানে ইনপুটে এ আর বি, আর আউটপুটে ওয়াই সমান এ ইন্টু বি হয়। এখন ইনপুটে দেখো গুণ আছে, তাহলে ইনপুটে যদি দুটোতে সিগন্যালকে জিরো করি, অর্থাৎ সিগন্যাল পাঠাচ্ছি না, তাহলে আউটপুটে সিগন্যাল পাওয়ার কোনো চান্সই নেই। দ্বিতীয় ঘটনা হচ্ছে ইনপুটে শূন্য লাগালাম, এ আর এ এক লাগালাম, তাহলে কত হবে, শূন্য আর একের গুণ করলে শূন্য, শূন্য হয়ে গেল। এক আর শূন্য নিলে তাতে গুণ করলেও শূন্য হবে, এক আর একের গুণ করলে এক আসবে। অর্থাৎ কখন আউটপুটে সিগন্যাল পাবো, যখন ইনপুটের উভয় ইনপুট যখন সিগন্যাল প্রপার দেবে তখনই কিন্তু আউটপুটে সিগন্যাল পাবো, আদারওয়াইজ এখানে সিগন্যাল পাওয়ার কোনো চান্স নয়। ওই জন্য অ্যান্ড গেটকে কোইন্সিডেন্ট সার্কিট বলা হয়। অ্যান্ড গেটের সত্য সারণে অ্যান্ড গেটের প্রতিচিহ্ন দুটোই এঁকে দিলাম। আর একটা হয় গেট, সেটা হচ্ছে নট গেট। এটা একটু মনে রাখো, নট গেটকে আমাদের ইনভার্টার গেটও বলা হয়ে থাকে। নট গেটের ক্ষেত্রে কী হয়, একটি ইনপুট একটি আউটপুট, ইনপুটে দিলাম, আউটপুট যখন পাবো সেইখানটাতে এখানটা গোল করে দেবো, নিয়ে তারপর আউটপুট পাবো। অর্থাৎ এ যদি ইনপুট দিই, আউটপুট আসবে এর বার। বার কথার মনে হচ্ছে এটা যা হয় এ তার অপোজিট কাজ করে, আর এই জন্য একে ইনভার্টার গেট বলে। ইনভার্টার কেন বলে, দেখো ঘরে আমরা যখন ইনভার্টার ইউজ করি তখন কী হয়, মেন লাইন যখন অফ থাকে তখন ইনভার্টার অন হয়ে যায়, মেন লাইন যখন অন অবস্থায় থাকে ইনভার্টার তখন অফ হয়ে যায়। তোমরা দেখেছো সেটা, যে অটোমেটিক সিস্টেম করা আছে, যখন মেন লাইন অফ হয়ে যায় সঙ্গে সঙ্গে ইনভার্টার রান হতে শুরু করে। আর ইনভার্টার যখন অফ হয়ে যায় তখন মানে মেন লাইন যখন চলে আসে ইনভার্টার তখন অফ হয়ে যায়। তাহলে ইনপুট যখন অন থাকবে তখন আউটপুট সিগন্যাল পাবো না, ইনপুট যখন সিগন্যাল অফ থাকবে তখন আউটপুটে সিগন্যাল পাবো। এটা হচ্ছে ব্যাপার। এক্ষেত্রে সত্য সারণী বা ট্রুথ টেবিল যেটা হয় সেটা কীরকম দেখো, এটা সত্য সারণী হয় এরকম, যে ইনপুট দিয়েছি দেখো ইনপুট এটা, আর তার রেসপেক্টে আউটপুট। ঠিক আছে, ইনপুট আর তার রেসপেক্টে আউটপুট। ইনপুটে একটি সিগন্যাল এ, আর আউটপুটে এর মাথায় বার। বার কথা বলেছে এর অপোজিট। ইনপুটে সিগন্যাল যদি না দিই তাহলে আউটপুটে সিগন্যাল পাবো, কারণ জিরোর বার হয় এক। ইনপুটে যদি এক দিই তাহলে আউটপুটে সিগন্যাল হবে জিরো। তাহলে ইনপুট যখন অন অবস্থায় থাকবে আউটপুট তখন অফ, ইনপুট যখন অফ অবস্থায় থাকবে আউটপুট অন। এটি হচ্ছে ব্যাপার। এটাকে কী গেট বলে, ইনভার্টার গেট। এছাড়া সর্বজনীন যখন গেট হিসাবে ধরবে তখন দুটো গেটকে চয়েস করা হয়, সেটা হচ্ছে ন্যান্ড গেট আর তার সাথে নর গেট। ন্যান্ড গেট আর নর গেটে কী কাজ করে সেটা একটু বলে দিই। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট হলে তখন ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটের সাথে ন্যান্ড গেটের নট গেটের ইনপুটকে প্রবেশ করানো হয়। মানে কীরকম, ধরো অ্যান্ড গেট এরকম ডি শেপ হয়, তোমরা দেখেছো সেটা, তার সাথে কী করা হলো, একটা নট গেটকে কানেক্ট করা হলো। তাহলে এ আর বি ছিল, এখানে কি হলো এ আর বি এর হিসাবে এখানটা আসবে কি এ বি, আর লাস্টে যখন যেহেতু নট ফেলে দিয়েছি মানে কি হবে, এ আর বি এর মাথায় বার চেপে যাবে, কারণ নটের নিয়মই হচ্ছে যেটা থাকবে তার মাথায় বার পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেটের হিসাব। ন্যান্ড গেটের সত্য সারণী দিতে পারে, কীভাবে সত্য সারণী হবে দেখে নাও। যে যদি ট্রুথ টেবিল করি ন্যান্ড গেটের ক্ষেত্রে, এটা ন্যান্ড গেটের হিসাব বলছি আমি, তাহলে এটা হচ্ছে ইনপুট আর তার হিসাবে এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, ইনপুট থেকে এটা যদি এ আর এটা বি ধরি, আর এটা ওয়াই সমান এ ইন্টু বি এর মাথায় বার দেখি, তাহলে ইনপুটে জিরো দুজনেই যদি লাগায় তাহলে জিরো আর জিরোর গুণ করলে কত হয় জিরো, আর জিরোর বার কত হবে এক। এখানে জিরো এখানে এক, অর্থাৎ যদি আমি যে কোনো একটাতে সিগন্যাল পাঠাই তাহলে জিরো আর একের গুণ করলে জিরো, আর জিরোর বার হচ্ছে এক।
এখানে যদি 1 আর 0 করি তাহলে 1 আর 0 গুণ করলে 0, আর 0 বার হয় 1। আর দুটোতেই যদি 1 বসায় তাহলে 1 আর 1 এর গুণে 1 হয়, 1 বার কত হয় 0। তাহলে যখন ইনপুটের উভয় সিগন্যাল অন থাকবে তখন আউটপুটে সিগন্যাল পাবো না, আর ইনপুটে যে কোনো একটা সিগন্যাল যদি অন থাকে আউটপুটে অবশ্যই সিগন্যাল পাবো। ইভেন ইনপুটে যদি সিগন্যাল নাও পাঠায় আউটপুটে সিগন্যাল পাওয়া যায়। এটা হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে সত্য সারণী, তার সাথে তার চিত্র। আর নর গেটের ক্ষেত্রে কী হয়, অর প্লাস নট হয়। অরের আউটপুটের সাথে নটের ইনপুটকে প্রবেশ করানো হয়। তাহলে অর হচ্ছে এরকম, ঠিক আছে, তার সাথে কি করা হয়, নটকে কানেক্ট করা হয়। তাহলে এটা হচ্ছে এ আর বি হলে এইখানটা হচ্ছে এ প্লাস বি, আর এইখানটা আসবে এ প্লাস বি এর মাথায় পার। মানে কীরকম স্যার, না এটা হচ্ছে এরকমভাবে লেখা হয় যে ধরো ইনপুট এটা দিলাম, তার হিসাবে আউটপুট, ঠিক আছে। ইনপুট আর আউটপুটের হিসাবে যদি দেখা হয় তাহলে ইনপুটে ধরো এইখানটাতে আমরা এ আর বিকে নিলাম, আর আউটপুটে ওয়াই সমান হলো এ প্লাস বি এর মাথায় পার। তাহলে এটা যদি 0, এটা 0, দুজনায় যদি অফ স্টেট হয় তাহলে 0 প্লাস 0 মানে 0 হয়, আর 0 বার কত 1, 0 আর 1, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 বার কত 0, 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 বার কত 0, 1 আর 1 অন স্টেটে, তাহলে 1 আর 1 যোগ করলে 1 হবে। কখনো 2 করে দাও না, কারণ 1 আর 1 কথাটা মানে হচ্ছে দুজনের সিগন্যাল অন অবস্থা আছে। তাহলে 1 আর 1 যোগ করলে 1, 1 বার কত 0। এইটা হচ্ছে নর গেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে কোশ্চেন করে যে নর গেট বা ন্যান্ড গেটকে বিশ্বজনীন গেট কেন বলা হয়, কারণ নর গেট বা ন্যান্ড গেট এরা দুজন হচ্ছে মিশ্র গেট, এবং এদের থেকে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট তিনটি বেসিক গেট তৈরি করা সম্ভব হয়, আর যার জন্য এদেরকে বলে বিশ্বজনীন গেট বা সর্বজনীন গেট হিসাবে ধরা হয়। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল গেট। দেখো এইগুলি ন্যাচারালভাবে তোমাদের টেস্ট পেপারে আমি দেখতে পাচ্ছি কোশ্চেন হয় এই ডিজিটাল সার্কিট থেকে আর খুব একটা কঠিন কোশ্চেন তোমাদের দিচ্ছে না। এছাড়া এরকম দিতে পারে, ধরো এরকম সার্কিট দিয়ে দিল, ঠিক আছে, এরকম সার্কিট দিয়ে ধরো একটা অ্যান্ডের ছবি দিল, সেই অ্যান্ডের আউটপুটের সাথে আবার একটা সিগন্যালকে পাঠানো হলো, সেই সিগন্যালের এইখানটার সাথে ধরো আর একটা অ্যান্ড গেটকে দিয়ে দিয়েছি, হ্যাঁ, এরকম করছে যে দেয় নাই তা নয়, আর এইখানে ধরো আর একটা সিগন্যালকে পাস করিয়ে এখানে একটা অর গেটকে বানিয়ে দিল, এরকমও কোশ্চেন কিন্তু দিচ্ছে, দেয় নাই নয়। কিন্তু এইগুলোকেও একটু দেখে নেওয়া, যেমন ধরো এখানে যদি বলি তাহলে এটা ধরো এ আর এটা বি, তাহলে এখানটায় কি আসবে, অ্যান্ড গেটের জন্য এ ইন্টু বি, এ ইন্টু বি এর এই স্থান থেকে দুটো যাবে, তাহলে এ ইন্টু বি আর এ ইন্টু বি। এ ইন্টু বিকে যখন আমি অ্যান্ড গেটে লাগাবো তাহলে এ ইন্টু বি দুবার করছি, মানে একটাই সিগন্যাল পাবো। এখান থেকে এ ইন্টু বি আর এ ইন্টু বি করছি, এইখান থেকে আবার অর গেট লাগাচ্ছি, তাহলে এ প্লাস বি পাবো। বোঝা গেল ব্যাপারটা, এরকম ব্যাপারটা হয়, তারপর আউটপুট হিসাবে বার করে, কিন্তু খুব কম আসছে। অর্থাৎ এগুলোকে তুমি যদি রেডি থাকে তাহলে করবে, নাহলে স্কিপ করবে। একটু শুধুমাত্র ডিজিটাল সার্কিটে আর একটা কথা বলবো, আর প্লাস মাইনাসের ব্যাপারগুলো তো তোমাদের দিচ্ছে না, দেখছি যে বাইনারি যোগ বাইনারি বিয়োগ এগুলো দেয় না। আর একটা জিনিস মনে রাখবে, ডি মর্গানসের ল হয় একটা, হ্যাঁ, ডি মর্গানস ল হয়। ডি মর্গানসের লতে, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো আশা করি সেটের জায়গাতে, সেটা হচ্ছে এ প্লাস বি এর মাথায় যদি বার হয় তাহলে সেটা হয় এ বার ইন্টু বি বার। অর্থাৎ ভিতরে প্লাস অবস্থাতে থাকলে গুণে আসে, আর ভিতরে যদি গুণ অবস্থায় থাকে তাহলে বাইরে প্লাস অবস্থায় থাকে এবং সেপারেট হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যদি এর মাথায় ডবল বার থাকে মানে শুধু সিগন্যাল, মানে শুধু এ হিসাবে আসে। আর যে মনে রাখবে 1 প্লাস এ যদি থাকে তার মানে হচ্ছে 1 হিসাবে ধরা হয়। এই কিছু জিনিস একটু মনে রাখা, সেগুলো বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথ প্রবলেমে দেখতে পাওয়া যায়। তাছাড়া এই ডিজিটাল সার্কিট থেকে আমার মনে হয় না আর কিছু সেরকম দেখা দরকার আছে, কিন্তু এই যেগুলি বললাম সেগুলিকে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। এটা হচ্ছে ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে ম্যাথ প্রবলেমের কথা বললাম। এরপরে যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে সঞ্চার ব্যবস্থার কথা বলি। আবার সঞ্চার ব্যবস্থাতে কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো একটু নোট করে নাও। দেখো সঞ্চার ব্যবস্থাতে ম্যাথ প্রবলেম হিসাবে একটাই আসবে, সেটা হচ্ছে ধরো একটা স্থান আছে, সেই স্থানের এইখানটাতে একটা সিগন্যাল আছে বা এখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ার এইখানের একটা সিগন্যালকে এইখান থেকে এই ধারে পাঠাবে, এবার পৃথিবীর রেডিয়াসকে কত ধরবো আর, তার হিসাবে সিগন্যাল পাঠানোর জন্যে আমাদের একটা সূত্র আছে, যে এটা কতটা পর্যন্ত পাঠানো হবে তখন এসে √2RH হিসাবে, ডি সমান √2RH। এ বলবে ডিটা কি, ডিটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ট্রান্সমিট করছি, ট্রান্সমিট মনে হচ্ছে প্রেরক, আর এটা হচ্ছে রিসিভার,
তাহলে প্রেরক থেকে গ্রাহকে কোনো সিগন্যাল পাঠানোর জন্য যে দূরত্বটা দরকার, আর সেই দূরত্বটাকে ডি ধরা হয়, আর সেটা কি হয় পৃথিবীর ব্যাসার্ধ আর তার সাথে এখানে উচ্চতা, এই দুটো জিনিসের উপর কাজ করে। ভালো করে বুঝবে কীভাবে করছি খাতাতে। অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা দেখার সময় হাই রেজুলেশন অর্থাৎ 1080 যে পিক্সেলটা হয় সে 1080 পিক্সেলে তোমরা ভিডিওটা দেখবে, তাহলে ভিডিওর পিকচার কোয়ালিটি কিন্তু খুব ভালো পাবে। সঞ্চার ব্যবস্থা থেকে এই জিনিসটা আসে। তাহলে সঞ্চার ব্যবস্থার এই জিনিসটা থেকে কীরকম কোশ্চেন করবে, ধরো তোমাদের কোশ্চেনটাতে করেছে যে একটা টাওয়ার, ধরো একটা কোশ্চেন তোমাদের বলেও দিই যে কীরকম কোশ্চেন করে থাকে। তোমরা দেখো একটু কোশ্চেনটা, ধরো বললো তোমাদেরকে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটা তোমাদের 12 মিটার দূরত্বে হবে, অর্থাৎ টেলিভিশনের টাওয়ারের উচ্চতা ধরো 300 মিটার বলা আছে। একটা টেলিভিশনের টাওয়ার আছে, সে টাওয়ারটা হচ্ছে 300 মিটারে, সাপোজ এরকম একটা অঙ্ক দিল। তাহলে উচ্চতাটা দিয়ে দিচ্ছে, নিয়ে তারপর বলছে যে সে কতটা পর্যন্ত সম্প্রচার করতে পারবে, অর্থাৎ সম্প্রচার মানে ডিটা বার করতে হবে। আর আমাদের না দেওয়া থাকলেও আমাদের সবসময় রাখবে 6400 কিলোমিটার হয়। আর 6400 কিলোমিটার কথা মানে হচ্ছে আমাদের কত না 6400 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে। তাহলে 6400 ইন্টু 10⁻³ মিটার, এটা হচ্ছে হিসাব। তাহলে এরপর যদি আমরা করি তাহলে কীভাবে করছি দেখো, এরপর যে আমরা জানি কি ডি সমান √2RH, ডি সমান কি √2RH। তাহলে দেখো ডি সমান যদি √2RH করি, এই সূত্র থেকে যদি আমি এখানে বসাই তাহলে 2 ইন্টু আর এর জায়গায় কত লিখলাম 6400 ইন্টু 10⁻³, কারণ কিলোমিটার থেকে মিটার করলাম, তার সাথে এইচের মান বসালাম। ক্যালকুলেটার ধরবে, ক্যালকুলেশন করে নেবে, আরামসে তোমরা ঠিক করে নেবে। দেখো 2 ইন্টু 64 ইন্টু 3, আর এইদিকে 10³ ছিল, এই দিকের আবার 10 স্কোয়ার, আবার এই দিকের আছে 10 স্কোয়ার, মানে মোট কত হলো বলতো 3 আর 2 5 আর 2 6 7 হয়ে গেল। যদি এটা ক্যালকুলেশন করো অ্যাজ এ ক্যালকুলেটর হিসাবে, তাহলে তোমার রেজাল্ট আসবে 6.2 ইন্টু 10⁻⁴ মিটার, অর্থাৎ এক কথা বলতে পারো যে 62 কিলোমিটার। এগুলো ক্যালকুলেটর হিসাব। এটা তুমি শুধু ম্যাথ প্রবলেমটা দেখে নাও যে কোন সূত্রের উপর ম্যাথ প্রবলেম হচ্ছে। সঞ্চার ব্যবস্থা থেকে আমি যা দেখতে পাচ্ছি ম্যাথ প্রবলেম হিসাবে এটাই কিন্তু দিচ্ছে, আর কিছু একটা দিচ্ছে না। আর এইখান থেকে আর ম্যাথ প্রবলেম হিসাবে টেস্ট পেপার থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, ধরো কোনো একটা অঙ্ক দিচ্ছে, সাপোজ যে একটি বিস্তার বিলুপিত কম্পাঙ্ক দিয়েছে, সেই বিস্তার বিলুপিত কম্পাঙ্কের ধরো এইখান থেকে আমরা বলতে পারি যেটা সঞ্চার ব্যবস্থাতে বিটা, এত মডুলেশন ইন্ডেক্সটাও কিন্তু অনেক সময় দিচ্ছে। মডুলেশন ইন্ডেক্স বিটা, যেটাকে বলা হয় কে ইন্টু স্মল v0/ক্যাপিটাল V0 উপর অঙ্ক হয়, হ্যাঁ, অর্থাৎ বা অনেক সময় বলা হয় AM/AC বা AC/AM হিসাবে, ক্যারিয়ার ওয়েভ বাই মডুলেটেড ওয়েভের অনুপাত। সঞ্চার ব্যবস্থা থেকে আমি কিন্তু খুব একটা ম্যাথ প্রবলেম লক্ষ্য করতে পারছি না, আদারওয়াইজ এইগুলোকে তুমি সঞ্চার ব্যবস্থার মধ্যে ধরতে পারো। এই একটি কোশ্চেন, ডি সমান √2RH। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। এরপরে দেখো, এরপর অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্সের উপর কীরকম ম্যাথ প্রবলেম দিচ্ছে পরীক্ষাতে সেটা আমি বলি। তাহলে চ্যাপ্টার নেম কি অর্ধপরিবাহী, চ্যাপ্টার নেম হচ্ছে অর্ধপরিবাহী, আর তার সাথে কি লিখবো এবং ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টার থেকে প্রথমে যে ইম্পর্ট্যান্ট ম্যাথ হিসাবে দিচ্ছে সেটা সূত্র হচ্ছে বিটা সমান IC/IB। এটা একটা ইম্পর্ট্যান্ট সূত্র। বিটা সমান কী লেখা যায় IC/IB। এবার সি কথা মানে কি, বি কথা মানে কি, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট বলা হয়, মানে কালেক্টরকে আমাদের কি বলা হয় সংগ্রাহক, সংগ্রহ করছে সংগ্রাহক প্রবাহ। আর IBটা কি ছোটো হাতে ধরতে পারো বা বড় হাতে। বড় হাতের কখন ধরা হয়, ছোটো হাতের কখন ধরা হয়, যখন বড় হাতের ধরবে তখন সেটাকে আমরা সাধারণত আউটপুট হিসাবে ধরি, অর্থাৎ ডিসি হিসাবে ধরি। আর যখন ছোটো হাতেরটা ধরা হয় তখন সেটাকে এসি হিসাবে ধরি। IBটা কথা মানে কি না, এটা যে বেস কারেন্ট বলে, বেস মানে কি ভূমি, এটা হচ্ছে ভূমি প্রবাহ। এর একটা ব্যাপার যে বিটা সমান IC/IB। আর একটা হয় আলফা সমান, আলফা সমান যখন আমরা বার করব নিচে কিন্তু সর্বদা মনে রাখবে যে আলফা যখন বার করব নিচে হবে কি না আই, আর এখানে কি হবে IC/I। তাহলে আলফার ক্ষেত্রে যখন কি হবে IC/I। এবার IC তো তোমরা জেনে গেছো, IEটা কি বটে, IEটা হচ্ছে আমাদের যদি স্মল করি তাহলে স্মলের আগায় I হলো নিঃসারক প্রবাহ, নিঃসারক প্রবাহ,
ব্যাপারটা বোঝা গেল? তাহলে আইসি, আইবি এবং আই জিনিসগুলো কি বিটা, আলফা। তাহলে একটা হচ্ছে আইসি বাই আইবি আর একটা হচ্ছে আইসি বাই আই। একটু মনে রাখার সুবিধা হচ্ছে বি, এখানে বি, এটা একটা মনে রাখার সুবিধা এটা। তাহলে বিটার ক্ষেত্রে আইসি বাই আইবি আর আলফা ক্ষেত্রে আইসি বাই। আর একটা মনে রাখার, উপরটা সর্বদা দুজনেরই ক্ষেত্রে আইসি। আইসি মানে কি কালেক্টর কারেন্ট বা সংগ্রহ। এরপর কি কোশ্চেন দিচ্ছে স্যার, না এইখান থেকে আর একটা রিলেশন আমাদের খুবভাবে কাজ করে, সেটা হচ্ছে বিটা আর আলফার রিলেশন। আর সেই বিটার রিলেশন হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে এই একটা সূত্র কিন্তু খুব আসে যে বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনটি সূত্র, একটি হচ্ছে বিটা সমান আইসি বাই আইবি, একটা হচ্ছে আলফা সমান আইসি বাই আই, আর একটা বিটা সমান হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে কীভাবে অঙ্ক হয় সেগুলোকে আমি এক এক করে দেখাই। তাহলে সূত্র নম্বর 1, সূত্র নম্বর 2 অ্যান্ড সূত্র নম্বর 3। আর এখানে কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন ধরো তোমার বিটা দেওয়া আছে, অর্থাৎ বিবর্ধনাঙ্ক দেওয়া আছে 100, নিয়ে বলবে তোমার আলফা বার করো। ঠিক আছে, বলবে বিবর্ধনাঙ্ক দেওয়া আছে, তুমি আলফা বার করো, এবং বলবে আলফাটার ক্ষেত্রে কীরকমভাবে তার নাম দেওয়া হয়, ওইটাকে বলা হয় প্রবাহ পরিবৃত্তি অনুপাত হিসাবে ধরা হয়। আলফার নামটা হচ্ছে কি, আলফা হচ্ছে প্রবাহ পরিবৃত্তি অনুপাত, এটাকে বলা হয়। আর বিটাটাকে কি বলা হয়, বিবর্ধনাঙ্ক নাঙ্ক হিসাবে ধরা হয়। তাহলে এখানে আমরা কি সূত্র জানি, না দেখো বিটার জায়গায় 100 বসালাম, আলফা বাই 1 মাইনাস আলফা, ক্যালকুলেশন একটু করলাম। তাহলে 100 মাইনাস 100 আলফা সমান হচ্ছে আলফা। তাহলে 101 আলফা সমান 100। তাহলে এইখান থেকে লেখা যেতে পারে আলফা সমান 100 বাই 101। ক্যালকুলেটর করলে দশমিক করবে, না হলে এইভাবে রেখে দেবে। তো এগুলো অপশানে হিসাবে থাকে। 1 নম্বরের কোশ্চেন এগুলো কিন্তু খুবই দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আর কোশ্চেন কীরকম করতে পারে, না ধরো তোমার আইসির মানটা দেওয়া আছে, সাপোজ ধরো আইসির মানটা ধরো 20 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে। আর তোমাকে বলে দিল আইয়ের মানটা হচ্ছে ধরে নাও যে 30 মিলি অ্যাম্পিয়ার, নিয়ে বললো যে তুমি বিটা বার করো। দেখো অঙ্কটা এরকমভাবে দিল, আইসি দিল, আই দিল, নিয়ে বললো বিটা বার করো। তখন কিভাবে কোশ্চেন করবে, মনে রাখবে আইসি মানে কি সংগ্রাহক প্রবাহ, আই মানে কি নিঃসারক প্রবাহ, তাহলে বিটা বার করবো। তাহলে আমরা বিটা সমান কি জানি, বিটা সমান জানি আইসি বাই আইবি। তাহলে তোমার তো এখানে বি নাই, তাহলে মনে রাখবে আরেকটা সূত্র এখানে লিখে রাখতে পারো, যে এমিটারের কারেন্ট মানে হচ্ছে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের অনুপাত, আই সমান আইসি প্লাস আইবি। এটা যে 4 নম্বর সূত্র হিসেবে লিখে রাখতে পারো, আই সমান আইসি প্লাস আইবি। ঠিক আছে, তাহলে আই সমান আইসি প্লাস আইবি হলে সেইখান থেকে আমরা যখন পুট করব, তাহলে কি করে করবো, এখান থেকে দেখে নাও যে তাহলে অতএব আই বি যখন বার করব, আই বি বার করতে গেলে এখানে কি লিখতে পারি, আই মাইনাস আইসি। আইর মান কত 30, আইসির মান কত 20, তাহলে কত হলো 10 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু অনুপাত হবে তার জন্য মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করার কোনো প্রয়োজন নেই। তাহলে উপরে আইসির জায়গায় কত লিখলাম 20, আই বি জায়গায় কত লিখলাম 10, তাহলে কাটলো কত হলো 2 হলো। এটা সবসময় কী হবে না একক ভিন রাশি, এর কোনো ইউনিট হয় না, কারণ দুটোই মিলি অ্যাম্পিয়ারে কেটে যাবে। তাহলে এরকম একটা কোশ্চেন করতে পারে। ঠিক আছে, আলফার ক্ষেত্রেও একই রকম দিতে পারে, যে আলফার ক্ষেত্রে যে তোমার কীরকম কোশ্চেন করবে, দেখো যে আলফা মান দেওয়া আছে, ধরো আলফার মান দেওয়া আছে সাপোজ 20, নিয়ে বললো বিটার মান বার করুন। তাও ইকুয়েশন তো একদম রেডিমেড, বিটা সমান কি আলফা বাই 1 মাইনাস আলফা, তাই 20 বাই 1 মাইনাস 20 এরকম দিতে পারে। হ্যাঁ, তো এরকম হিসাবে এর রেজাল্ট বার করলে যে 20 বাই মাইনাস 19, এবার যা ক্যালকুলেশন হবে ন্যাচারালভাবে 20 এরকম দেয় না, আলফার মান সর্বদা সব ছোটো দেওয়া হয়, অর্থাৎ 0.01 এরকম দেওয়া হয়। তাহলে 0.01, এখানে 1 মাইনাস 0.01 ক্যালকুলেশন করলে, এখান থেকে ক্যালকুলেশন করে রেজাল্ট বার করলে যেটা রেজাল্ট আসবে তোমাদের। তো এই হলো কোশ্চেন। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ডায়োডের উপরে কিছু কোশ্চেন হয়, এগুলো একবার দেখে নাও। তাহলে এটা দেখলে অর্ধপরিবাহীতে ডায়োডের উপর কীরকম কোশ্চেন করে দেখে নাও। ডায়োডে ধরো ডায়োডের কোশ্চেন কেমন থাকবে, দেখো যে একটা ডায়োড দিয়েছে, সেটা হচ্ছে এরকম কানেক্টেড করা আছে এই ডায়োডের সাথে তোমার রেজিস্ট্যান্স ধরো দেওয়া আছে এরকম, তার নিচে আর একটা ডায়োড তার উল্টো করে দেওয়া আছে এরকম, আর সেখানেও কিন্তু রেজিস্ট্যান্স দেওয়া আছে। ঠিক আছে, আর একদম নিচে সেখানে ধরো একটা ব্যাটারি লাগানো আছে, আর সেই ব্যাটারির সাথেও এখানে ধরো সাপোজ একটা রেজিস্ট্যান্স দেওয়া ছিল। এবার এখান থেকে কি রহস্য করবে, দেখো ধরো এখানে বলে দিল যে এটা হচ্ছে 5 ভোল্ট, সাপোজ
এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে 5 ওহম। নিয়ে বললো যে বর্তনীর মধ্যে ধরো কোনো কোশ্চেন করলো যে এই যে কোশ্চেনটা দিল যে 5 ভোল্টেজ আছে তড়িৎ চালক বল যদি করে, এর সাথে ধরো আরও 2 ওহম লাগানো আছে তড়িৎ চালক বল। নিয়ে কোশ্চেন করবে যে এই বর্তনীর মধ্য দিয়ে মোট প্রবাহ মাত্রা কত। তাহলে মোট প্রবাহ মাত্রা বের করো, নির্ণয় করো। যখন এরকম কোশ্চেন করবে খুব খেয়াল করে দেখো, এখানে কিন্তু বায়াসের কাজ আছে, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। ধরো এখানে পজিটিভ আছে আর এখানে নেগেটিভ আছে, তাহলে পজিটিভের সাথে কাকে কানেক্ট হবে, তা পজিটিভের সাথে মনে রাখবে, একটু তোমাদের পাশে দেখিয়ে দিই, এরকমভাবে যদি থাকে, এই যে সামনেটা এই পোর্শনটাকে পি বলা হয় আর এটা বলে এন। পি মনে হচ্ছে হোল অর্থাৎ পজিটিভ, আর এন হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনকে ধরা হয় এখানে। তাহলে কীভাবে কাজ করতে হবে দেখো, দেখো ব্যাটারি পজিটিভের সাথে এখানে ব্যাটারির নেগেটিভকে কানেক্ট করছে, আর ব্যাটারি নেগেটিভের সাথে কাকে করেছে, পজিটিভ। তাহলে যখন রিভার্স বায়াস হয় না, মনে রাখবে রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না, তাহলে এই পার্টে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এর রেজিস্ট্যান্স পুরোটাই অফ হয়ে যাবে। কিন্তু এইখানে পজিটিভের সাথে পিকে কানেক্ট করা হয়েছে আর নেগেটিভের সাথে এনকে কানেক্ট করা হয়েছে, অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাবে। তাহলে এক কথায় এর মধ্যে কারেন্ট কোনো ফ্লো হওয়ার জন্য এই পুরো বর্তনীটাকে অফ। তাহলে রেজিস্ট্যান্স কটা রয়েছে, পুরোটাই দেখো সিরিজ আছে একসাথে। তাহলে রেজিস্ট্যান্স মোট হচ্ছে কত, আর ইকুইভ্যালেন্ট যদি করি, উপরে আছে 5 ওহম, এখানে আছে 10 ওহম, তা 5 আর 10, তার সাথে এখানে দেখো 2 ওহম আছে, কারণ এটা তড়িৎ চালক বলে, এখানে অভ্যন্তরীণ রোধ কাজ করে, তা +2। তাহলে 15 আর 2 কত হলো, 17 ওহম। তড়িৎ চালক বল ইটাকে কত ধরবো, না ইটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে কারেন্ট বার করতে গেলে আই সমান কি লেখা যায়, E/R। তাহলে ই এর মান কত, 5, আর আর মানে কি, আর ইকুইভ্যালেন্ট, আর সেটা হচ্ছে 17, 5/17 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে খেয়াল করার জিনিস, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের সিস্টেমটা জানতে হবে, যে ফরওয়ার্ড বায়াস হলে কারেন্ট ফ্লো করবে, রিভার্স বায়াস হলে কারেন্ট ফ্লো করবে না। তাহলে ফরওয়ার্ড বায়াস কারেন্ট ফ্লো, বাট রিভার্স বায়াস কারেন্ট ডু নট ফ্লো। এই দুটি জিনিসকে মনে রাখতে হবে, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া এখান থেকে আমি সেরকম কিছু কোশ্চেন করতে পারছি না, এই কোশ্চেন দেখতে পাচ্ছি না, এই শুধুমাত্র কোশ্চেন রয়েছে অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স থেকে। তাছাড়া আমি আর একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করব, সেখানে কি কোশ্চেন করেছে, কোশ্চেন অ্যান্সার এইভাবে করব। আর আমি এই ভিডিওটার মধ্যে কী আছে, কী ধরনের অর্থাৎ কোন সূত্রের উপর অঙ্ক আসে সেগুলোকে আমি করাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে পরের চ্যাপ্টারে আমরা চলে যাব, পরের চ্যাপ্টারে কী অঙ্ক আছে দেখি। এরপরে তোমাদেরকে পরের চ্যাপ্টারে শুরু করব। হ্যাঁ, আমি পেছন থেকে শুরু করছি সব চ্যাপ্টারগুলো। তো এরপরে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। এই পারমাণবিক নিউক্লিয়াস থেকে বন্ধন শক্তি এবং ভর ত্রুটি এর কাকে বলে এবং তার সাথে তার রিলেশন, দ্যাট ইজ ডেলি সমান ডেল ইন্টু সি স্কোয়ার। খুব রিপিটেবল কোশ্চেন, যেটাকে তোমরা দেখবে এবছরের জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট। পারমাণবিক নিউক্লিয়াস এই চ্যাপ্টার থেকে কীরকম ম্যাথ প্রবলেম দিচ্ছে এবং গত বছর ধরে দিয়েছে, তার আগে থিওরিটা বুঝিয়ে দিই, তারপর সলিউশন করাবো। প্রথমে থিওরি হচ্ছে 3 ধরনের তেজস্ক্রিয় পরমাণুর বিঘটন দেখা যায়, একটা হচ্ছে আলফা, একটা বিটা আর একটা গামা। আলফা, বিটা আর গামা তিনজনের বিঘটনের ক্ষেত্রে তার সরণ সূত্র আছে, যেটা বলে ফাজান আর সঠিক সরণ সূত্র বলা হয়। তো সেই সরণ সূত্রতে যদি আলফা বিঘটনের কথা বলা হয়, তাহলে দেখতে পাওয়া যায় যে ধরো ZX-এ একটা মৌলের নিউক্লিয়াস, জেড কথা মনে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক, ইংরাজিতে বলে অ্যাটমিক নাম্বার, আর উপরে এটা হচ্ছে ভর সংখ্যা, ইংরাজিতে বলে মাস নাম্বার। সেইখান থেকে যদি একটা আলফা নির্গত হয় বা নিঃসরণ হয়, ইংরাজিতে বলে ইমিটেশন যদি হয়, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায় আর ভর সংখ্যা 4 একক হ্রাস পায়, আর একটি নতুন অপত্য মৌল তৈরি হয়। কিন্তু মনে রাখবে, এও যেটা আমাদের তেজস্ক্রিয় মৌল ছিল, এই ধারে এও কিন্তু সেই তেজস্ক্রিয় মৌলই তৈরি হবে। তাহলে যেহেতু আলফা বেরিয়েছে, তার জন্য কী হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4 হ্রাস পেয়েছে, তার জন্য একটা আলফা যুক্ত হবে, এবং একটা আলফা যুক্ত হওয়া মানে একটা হিলিয়াম পরমাণু যুক্ত হওয়া, আর একটা হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে তার নিউক্লিয়াস হয় 2He4, যার পরমাণু ক্রমাঙ্ক 2 হয় এবং ভর সংখ্যা 4 হয়। তাহলে এই জায়গা থেকে ভালো করে দেখো, তীরচিহ্ন ডান দিকের সাথে তীরচিহ্ন বাঁ দিকে যদি ব্যালেন্স করি, তার ডান দিকে দেখো Z-2 + 2, আলটিমেট কি ব্যালেন্স হয়ে গেছে। আর এখানে দেখো জেড আছে, আবার এদিকে ডান দিকে দেখো A-4 + 4, কেটে গেলে এ থাকবে, এখানেও এ আছে।
তাহলে এটা হচ্ছে আলফা বিঘটন। তাহলে খেয়াল রাখবে কি আলফা বিঘটন হলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায় আর ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। বিটা বিঘটন, এইখান থেকে কোশ্চেন করে যে বিটা বিঘটনে কি হয়, সব ম্যাথ প্রবলেম করব, ওয়েট করো দেখো শেষ পর্যন্ত। জেড এক্সে আছে সেখান থেকে আগে বিটা বিঘটন যদি হয়, বিটা নির্গত হওয়া মানে হচ্ছে একটা ইলেকট্রন নির্গত হওয়া। তাহলে জেড এক্স এ যদি থাকে সেইখান থেকে নতুন যেটা হবে সেটা ওয়াই আসবে। আর জেড পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে ব্যালেন্স করার জন্য কী হয়, একটা বিটা নিঃসরণ হওয়া মানে -1 বিটা 0। দেখো +1 -1 আলটিমেট 0 হয়ে যাবে, অর্থাৎ জেড থাকবে, আর a+0 মানে এ থাকবে। তাহলে বিটা নিঃসরণ হওয়া মানে কি রাখবে, পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। গামার উপর কোনো অঙ্ক দেয় না, কারণ গামার বিঘটনের ক্ষেত্রে কি হয় না, পরমাণুটি তার স্বাভাবিক স্তর থেকে অর্থাৎ ভূমি স্তর থেকে এক্সাইটেড স্তরে বা এক্সাইটেড স্তর থেকে ভূমি স্তরে পরিণত হয়। স্বাভাবিক থেকে এক্সাইটেড হতে গেলে তখন তার ফোটন কণা অ্যাবজর্ব করতে হয়, আর এক্সাইটেড থেকে স্বাভাবিক হতে গেলে কী হয়, ফোটন কণা রিলিজ করতে হয়। এইটার উপর কোনো ম্যাথ প্রবলেম হয় না, এই দুটোর উপর ম্যাথ প্রবলেম হয় আর যেগুলোকে প্রিভিয়াস ইয়ারগুলোতে দিয়েছি। যেমন একটা কোশ্চেন দিয়েছে, ভালো করে খেয়াল করবে যে কোশ্চেনটা কীরকম দেওয়া ছিল। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনে বলা আছে যে একটি তেজস্ক্রিয় মৌল থেকে যদি 2টি আলফা কণা, তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে কী হচ্ছে 2টি আলফা কণা আর তার সাথে বলেছে 3টি বিটা কণা। খেয়াল করো, তা 2টি আলফা কণা আর 3টি বিটা কণা যদি নিঃসরণ হয় তাহলে এ এবং জেডের মান কি হবে, এ ও জেডের মান কি হবে। জেডের মান, এ মানে হচ্ছে কি ভর সংখ্যা, জেড মানে কি পরমাণু সংখ্যা, কি হবে 2টি আলফা কণা বেরোচ্ছে আর 3টি বিটা কণা বেরোচ্ছে। কোশ্চেনে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এইখানে কীরকমভাবে আমরা হিসাবটা করব, দেখো 2টি আলফা কণা 3টি বিটা কণা ধরে নিলাম জেড এক্সে, ঠিক আছে। সেখান থেকে যদি দুটো আলফা কণা বার করি তাহলে কি হবে, ভর সংখ্যার ক্ষেত্রে কী পরিবর্তন হয়, দেখো একটা আলফা কণা বেরোলে হয় Z-2 আর এখানে কি হবে A-4 হয়ে গেল নতুন মৌল, ধরে নিলাম ওয়াই ধরলাম সাপোজ। আর একটা আলফা বার করছি, তাহলে আবার আলফা বার করলে কী হবে, তা এখানে ধরো জেড ধরে নিচ্ছি সাপোজ, ঠিক আছে। তাহলে এখানে Z-2 ছিল, আবার -2 মানে Z-4, আর এখানে -4 ছিল, আবার -4 মানে A-8। বোঝো ব্যাপারটা কীভাবে করছি। তা দুটো আলফা বেরোনোর জন্যে এখানে Z-4 হলো আর এখানে A-8 হলো। এরপর বলেছে কি 3টি বিটা, তাহলে একটা বিটা নিঃসরণ করছি, বিটা হলে কী হয় 1 বাড়ে, তাহলে -4 +1 মানে কী হবে -3 হবে। আর এটা কত হবে, এটার কোনো পরিবর্তন দেখা যাবে না। আবার যদি এটা ধরো এক্স ধরেছিলাম মৌলটা, এটা ওয়াই ধরলাম, এটা জেড ধরলাম, এবার ধরে নাও এটাকে পি ধরে নিচ্ছি সাপোজ নিজের সুবিধার জন্য। আবার একটা বিটা নির্গত হয়েছে, কারণ কটা বিটা 3টি, তা Z-3 +1, কারণ বিটা হলে একটা করে যোগ হয়, তাহলে +1 যদি হয় তাহলে Z-2 হয়ে যাবে। এটাকে পি ধরেছি, এটাকে কিউ মৌল ধরলাম, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ A-8। এখান থেকে আবার টেনে নিয়ে আসছে আর একটা বিটা নিঃসরণের কথা বলেছে, তাহলে দেখো Z-2 আছে, সেখান থেকে আর একটা যোগ হয়ে যাবে অর্থাৎ +1 হবে, তাহলে Z-1 থাকছে। আর উপরটা কত A-8, উপরে কোনো পরিবর্তন হচ্ছে না, ধরে নিলাম ফাইনালি কী হলো PQR এলো। তাহলে দেখো দুটো আলফা 3টে বিটা নিঃসরণ করে লাস্টে এই জিনিসটি শো করলো, মানে এখানে ভর সংখ্যার কত পরিবর্তন হলো, ভর সংখ্যা পরিবর্তন হলো A-8 আর পরমাণু ক্রমাঙ্ক কী পরিবর্তন হলো Z-1। দেখো একদম ডিটেলসে তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে যে A-8 আর Z-1 কেমনভাবে এলো। জেড এক্সে একটা মৌলের নিউক্লিয়াস ছিল, তেজস্ক্রিয় মৌল নিউক্লিয়াস, আলফা নিঃসরণ হলো, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 হ্রাস পেল, ভর সংখ্যা 4 হ্রাস পেল। পুনরায় যদি আর একটা আলফা নিঃসরণ হয়, কারণ কোশ্চেনে তোমার বলা আছে দুটো আলফা, তাহলে তখন সেক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক আরও দুটো, তাহলে দুটো অলরেডি বেরিয়ে গেছে, তারপর আরও দুটো, মানে 2 আর 2 4 হয়ে গেল, আর ভর সংখ্যা 4 বিয়োগ ছিল তার সাথে আরও 4 মানে 8 হয়ে গেল। একটা বিটা নিঃসরণ হলে কি হয়, পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়, তাহলে -4 +1 দ্যাট ইজ কল -3, আর ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই। আবার একটা বিটা নিঃসরণ করছি, -3 ছিল, +1 হবে -2, ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই। আবার একটা বিটা নিঃসরণ হলে -1 আর এদিকে A-8, তাহলে ফাইনালি কী এলো না, ভর সংখ্যা হলো A-8 আর পরমাণু ক্রমাঙ্ক হলো Z-1। তাহলে এরকম একটা করে কোশ্চেন দিচ্ছি, তাহলে এই কোশ্চেনটিকে তোমরা ভালো করে দেখে নাও। আর একটা কোশ্চেন তোমাদের মধ্যে দেখাবো, যে কোশ্চেনটা পরীক্ষাতে দিচ্ছে। ধরো কোশ্চেনটা দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, এই কোশ্চেনটাকে আবার কেমন করে দিচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করবে। এই কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন 2তে কী বলেছে দেখো,
কোশ্চেন 2-এ বলা আছে যে ইউরেনিয়াম 238 পরমাণু তেজস্ক্রিয়তার জন্য পিবি 206 পরমাণুতে পরিণত হতে কটি আলফা কণা কটি বিটা কণা নিশ্চিত হবে। ইউরেনিয়াম 238 আর পিবি 206 এর পারমাণবিক সংখ্যা 92 আর 82, এই দুটো ভ্যালু দেওয়া আছে। তাহলে খুব ভালো করে খেয়াল করো যে কোথা থেকে কোথায় কনভার্ট করছি আমরা। দেখো কোশ্চেনটাতে যে ইউরেনিয়াম 238 এইখান থেকে আমরা কি করছি না পিবি 208, হ্যাঁ পিবি 208 আছে না 206 আছে, 206 আছে লেডে। ইউরেনিয়াম কত হয় 92 আর লেডের ক্ষেত্রে হয় 82। এরপর বলছে কটা আলফা নিঃসরণ হবে কটা বিটা। তাহলে আমরা কোশ্চেনে জানি যে আলফা নিঃসরণ হলে তার ভর সংখ্যা কত হ্রাস পায়, তার ভর সংখ্যার হ্রাস হচ্ছে 4 একক। আর পরমাণু ক্রমাঙ্ক যদি বলি তার হ্রাস কত হয় 2 একক। এটা আলফার ক্ষেত্রে জানি। আর বিটা নিঃসরণের ক্ষেত্রে কি জানি, ভর সংখ্যা কোনো হ্রাস নেই অর্থাৎ 0 ধরতে পারি। আর পারমাণবিক ক্রমাঙ্ক কি হয় বৃদ্ধি পায় এবং সেটা কত 1 একক। দেখো এগুলো আমরা জানি। তাহলে এখন যদি এইগুলোকে আমি লিখি তাহলে এরপর আমরা কিভাবে করব, মোট পরমাণু ক্রমাঙ্ক কত পরিবর্তন হচ্ছে। দেখো 92 থেকে 82, তাহলে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যা বলবে পারমাণবিক সংখ্যার হ্রাস কত হচ্ছে 92 মাইনাস 82, দ্যাট ইজ কল 10টি। মোট পারমাণবিক সংখ্যার হ্রাস কতটি 10টি, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর কি হচ্ছে মোট ভর সংখ্যার হ্রাস, তাহলে মোট ভর সংখ্যার হ্রাস, ভর সংখ্যার হ্রাস কত পাচ্ছি 238 থেকে 206, তাহলে এখান থেকে 2 আর এখানে 32। এখন ভর সংখ্যা শুধুমাত্র হ্রাস কোন ক্ষেত্রে দেখা যায়, আলফার ক্ষেত্রে, কেন বিটার ক্ষেত্রে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এইখান থেকে বলবো অতএব আলফা সংখ্যা কত, তাহলে আলফার সংখ্যা হচ্ছে 32 বাই কত হবে 4, কারণ ভর সংখ্যা একটা নিঃসরণ হলে 4 কমে, দুটোর ক্ষেত্রে আরও 4 কমে। এইভাবে যদি 32 হয় তাহলে কত কমবে না, সেখানে মোট আলফা কটা বেরোলে 32 হবে 8টি, তাহলে আলফার পরিমাণটা বেরিয়ে গেল 8টি। তাহলে প্রথমে আমরা ভর সংখ্যাটাকে বার করে নেবো, তাহলে সেখান থেকে আলফাটা সেপারেটলি বেরিয়ে যাবে। এরপর পরমাণু সংখ্যা বার করছি। তাহলে দেখো পরমাণু সংখ্যার কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে বলবো যে 8টি আলফা নির্গত হলে, 8টি আলফা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্কর কি পরিবর্তন হয়, পরমাণু ক্রমাঙ্ক 8টি আলফা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 8 × 2 অর্থাৎ 16 মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস কটা হবে 10টা, তাহলে অতএব এখানে মাইনাস হচ্ছে 16 মাইনাস 10টি কত কটি 6টি। তাহলে অতএব বিটার সংখ্যা কত হবে না, বিটার সংখ্যা হবে কি হবে না, এখানে দেখো 6টি হিসাব আছে, তাহলে বিটার সংখ্যা কটি না 6টি, কারণ যেটা তার ডিফারেন্স হবে সেটাই তো বিটা। কারণ 8টি আলফা নির্গত হলে মোট 16 হয়, কারণ কোশ্চেনে পেয়ে গেছি প্রথমে উত্তর যে আলফার সংখ্যা হলো 8টি। তাহলে আলফা যদি 8টি নির্গত হয়, মানে আমরা জানি কি আলফা ক্ষেত্রে কয় একক কমে 2 একক, তাহলে 8টি আলফার জন্য 16 একক কমবে। তাহলে 16 একক কমলে অলরেডি কোশ্চেনে বলা আছে কত কমছে না 10 একক কমছে। তাহলে ডিফারেন্সটা কত না, ডিফারেন্স 16 মাইনাস 10, আর ওইটাই কি ওইটা বিটা সংখ্যা। এই দুটি কোশ্চেন আমি দেখতে পাচ্ছি পারমাণবিক নিউক্লিয়াস থেকে প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং খুবই ইম্পর্ট্যান্ট দুটো কোশ্চেন, যেগুলোকে তোমরা রেডি করে নেবে। এছাড়া আরও অনেক কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো যেমন তোমরা অর্ধায়ু রেসপেক্টে অর্ধায়ু জীবনকাল ওইখান থেকেও কোশ্চেন পেয়ে যাবে। তো এগুলো হচ্ছে অর্ধায়ুর ক্ষেত্রে কি সূত্র আছে সেটাকে আবার বলে দিই। ধরো কোনো তেজস্ক্রিয়তার অর্ধায়ু যদি দেয়, হ্যাঁ অর্ধায়ুকে T½ দিয়ে ডিনোট করা হয়। T½ যখন এখান থেকে অর্ধায়ু যখন বার করা হয় 0.693/λ হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। অর্ধায়ুর উপর অঙ্ক কেমন হয়, দেখো যদি ধরো কোনো একটা অর্ধায়ু বার করতে বলেছে, সাপোজ সেই অর্ধায়ুর ক্ষেত্রে অর্ধায়ু কাল লক্ষ্য করে দিয়েছে যে 8 গ্রাম রেডিয়াম কত বছরে ভেঙে 1 গ্রাম হবে, অর্ধায়ু কাল দেওয়া আছে। সাপোজ একটা কোশ্চেন ধরলাম যে 8 গ্রাম রেডিয়াম কখন 1 গ্রামে এসে পৌঁছাবে, ঠিক আছে। আর তার সাথে তার অর্ধায়ু কাল আছে T½ দেওয়া আছে কত না, T½ দেওয়া আছে 1600 বছর। এরকম কোশ্চেন তোমরা ইমিডিয়েট এস পেপারে পেয়ে যাবে। 8 গ্রাম রেডিয়াম থেকে 1 গ্রাম কখন আসবে সেটার ক্ষেত্রে T½ দেওয়া আছে। এইগুলোর ক্ষেত্রে কি নিয়ম, এগুলোতে তুমি ছক করতে পারো বা ডাইরেক্ট সূত্রতে কাজ করতে পারো। যেমন ছকের ক্ষেত্রে যদি বলে শুরুতে
অর্থাৎ সময়টার হিসাবে ধরা হয়। প্রথমে এই দিকটা সময় ধরলাম আর এটা ভর ধরলাম। তাহলে শুরুতে অর্থাৎ টাইম ইকুয়ালস টু 0-তে তখন সম্পূর্ণ ছিল, ক গ্রাম ছিল, 8 গ্রাম ছিল। এরপর কী হচ্ছে, প্রথম অর্ধেক অর্থাৎ 1 যখন আসছে, অর্থাৎ প্রথম টি অবস্থাতে অর্ধায়ু করা মানে কি, তার পরিমাণ অর্ধেক হয়ে যাওয়া মানে 4 হয়ে গেল। তারপরে যদি 2টি হিসাবে ধরি তাহলে কত হবে, তার অর্ধেক মানে 2 হয়ে যাবে। তারপর যদি 3টি করি তাহলে কী হবে, তার অর্ধেক মানে 1 হয়ে যাবে। তাহলে 1 গ্রামই কোশ্চেন করেছিল, তাহলে কোন সময় হলো, 3টি সময়। তাহলে 3 ইন্টু টি, তাহলে 3 ইন্টু টি এর মান কত, 1600। তাহলে মোট কত বছর হবে, 4800 বছর। তাহলে এরকম অর্ধায়ের উপর কোশ্চেন করে, অর্ধায়ের কোশ্চেনগুলোকে রেডি করে নেবে। ব্যাস, এগুলো হচ্ছে আমাদের অর্ধায়। তাহলে আজকে তোমাদেরকে আমি দেখো কী কী করলাম, পারমাণবিক নিউক্লিয়াস রেডি করলাম, তার সাথে আমাদের অর্ধপরিবাহী চ্যাপ্টারটা রেডি করলাম, এছাড়া সঞ্চার ব্যবস্থা এবং ডিজিটাল সার্কিট। এই 4টে পোর্শনে কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয় এবং কোশ্চেনের ভ্যারিয়েশন কেমন হয় সেগুলো দেখেছি। পরবর্তী ভিডিওতে আমি আরও সামনের দিকে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের রেসপেক্টে কী কী কোশ্চেন হয় সেগুলোই সলিউশন করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওর ডিসক্রিপশানে এছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা দেখতে পাবে WBTA এবং ABTA সলিউশন করানো আছে। আমি চেষ্টা করছি আরও আপলোড করা, তো সেগুলোকে চেক আউট করো, সেগুলো দেখো। এছাড়া আমি যেগুলো তড়িৎ ক্ষেত্র বা প্রাথমিক যে ঘটনাবলী, এই যে চ্যাপ্টারগুলোর উপর ম্যাথ সলিউশন করেছিলাম সেগুলোকে দেখতে পারো। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে ভিডিও এতটা পর্যন্ত, থ্যাংক ইউ, বাই।